আর 50% মানুষ মনোযোগ দেন নাই কারণ আমরা মানুষদের মধ্যে কিছু ঝামেলা আছে। আমরা শুনতে কম পছন্দ করি, বলতে বেশি পছন্দ করি, এটা আমাদের চরিত্র। উনি অনেকগুলি কথা বললেন, যে কথাগুলি একটু রাজনৈতিক প্রেক্ষাপটে চলে যায়। আসলে আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দলকে সাপোর্ট করি রাজনৈতিকভাবে, ওরকম চলে যায়। আমার মনে হয়েছে ওনারও চলে গেছে। যেমন উনি একটা কথা বলেছেন, গত সরকারের আমলে কোনো স্বাধীনতাই ছিল না। আমি বলছি এই সরকারের আমলেও কোনো স্বাধীনতা ছিল না, তার আগের সরকারের আমলেও কোনো স্বাধীনতা ছিল না, তার আগের সরকারের কোনো স্বাধীনতা ছিল না। স্বাধীনতা কোনো সরকারের আমলেই ছিল না। কারণ আমাদের যে আমরা যে মানুষ, আমরা যে মানুষ, মানবতার গল্প বলি, আমরা গল্পটা ঠিক এই স্টেজে দাঁড়ায় বলি। যেদিন আমরা চেয়ার পাই সেদিন আমরা সব ভুলে যাই। চেয়ার, উনি বলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস। আমি একবার না, হাজারবার না, লক্ষবার না, কোটিবার স্বীকার করে নিয়েছি, জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস বলেই, মাইকটা কমাই দিল কোন শালায় কমাই দিল, এটা আমার প্রশ্ন। ভাই তুমি শুকনা মানুষ, তোমার হার্ট অ্যাটাক হতে পারে, তুমি একটু দূরেই থাকো, কমায় না। জনগণ সকল ক্ষমতার উৎস। যদি জনগণ সকল ক্ষমতার উৎস না হতো, তাহলে যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার করে, প্লেন করে পালিয়ে যেতেন না। জনগণের একটা বিস্ফোরণ ঘটেছিল, লিবিয়াতে বিস্ফোরণ ঘটেছিল গাদ্দাফিকে নিয়ে। লিবিয়া ভালো আছে কিনা, বাংলাদেশ ভালো আছে কিনা, এটা আপনারা বুঝেন, এটা আমার বিষয় না। মানবাধিকার যেটা মূল, উনি যেটা বলেছেন এটা হলো মানবাধিকারের মূল বিষয়গুলি বলেছেন, যেটা শোনা উচিত। তবে এই লেকচারগুলি ওনার খুব মনোযোগ দিয়ে যারা শুনবেন, উনি কিন্তু আমি যতদূর জানি 1 লাখ 2 লক্ষ টাকা পেমেন্ট পান এই বক্তৃতাটা দেওয়ার জন্য। বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন জেলায়, বিভিন্ন সচিবদের সামনে, ডিসি অফিসে মানবাধিকার নিয়ে কথা বলার জন্য উনি বড় একটা পেমেন্ট পান। কিন্তু এখানে কোনো পেমেন্ট পাবেন না, কারণ অরণ্য রোদন হয়ে যায় কিনা সেটাই আমার চিন্তার বিষয়। তবে ওনার কথাগুলি আমি খুব মনোযোগ দিয়ে শুনি। ডক্টর অধ্যাপক মিশকাত সাহেব আছেন, উনি তখন ছিলেন কিনা আমি জানি না। আমি ওনার আরেকটা প্রোগ্রামে, উনি যে ইউনিভার্সিটি ছিলেন, উনি এই বক্তব্যগুলি দিয়েছিলেন। সেদিন আমি আপ্লুত হয়ে শুনেছিলাম। বাংলাদেশের মানুষও অনেক সুন্দর করে, ব্যারিস্টার বা উকিলটা শুধু ৯-৬ করে না, অনেক সুন্দর করে কথা বলতে পারে, আদর্শ রাখতে হয়তো পারে। মানবাধিকার, উনি একটা জায়গা দেখিয়েছেন ১৭৫০ সালের আগে মানবাধিকার বলে কিছু ছিল না। আমার অত জ্ঞান নেই, আমি জানি না। আমি ধরে নিলাম এর আগের যুগটা ছিল বর্বরতার যুগ, যে যুগে মানুষ মানবাধিকার বুঝতো না। ওই ১৭৫০ সালের পর থেকে নিয়ে এখন পর্যন্ত বর্বরতার যুগেই আছি আমরা। আমরা যদি বলি আমরা বর্বরতার যুগে নাই, তাহলে আমরা মিথ্যা কথা বলছি। আসল কথাটা আসি, আমি যেটুক বললাম ওনার কথার পরিপ্রেক্ষিতে বললাম। যখন আমরা ক্ষমতায় যাই, যখন আমরা স্টেজে থাকি, নেতাদের মতো বড় বড় কথা বলি, আপনাদের তালি খাই, তালি নেই, সেই পর্যন্তই আমরা ভদ্রলোক থাকি। আর যখনই চেয়ারের মালিকটা হয়ে যায়, আমরা আমাদের ওই খোলসটা, ওই শার্টটা, ওই প্যান্টটা, ওই কোটটা ফেলে ঝকঝকে চকচকে তকতকে ড্রেস গায়ে ঝুলিয়ে আমরা আমাদের চরিত্র চেঞ্জ করে ফেলি। মানবতার কথা আমরা তখন বলি না। আপনারাই সাক্ষী, আপনারাই বিচার করবেন। আমি কোনো সরকারের পক্ষে কথা বলি নেই, এই সরকার হোক, আগের সরকার হোক, প্রত্যেকটা সরকারই এটা করে, কারণ এটা আমাদের চরিত্র। পৃথিবীর 2-4টা দেশ আছে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় না, আমেরিকাতেও লঙ্ঘিত হয়। আমি ধন্যবাদ জানাই। অধ্যাপক কোথায় আছেন? কই, আমি তো চোখে দেখি না। শিখেছেন একটা জিনিস আমার থেকে শিখেছেন আপনি। অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম তামিজি সাহেব জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান। আমি জানি না, কুমিল্লার একটা ছেলে ঢাকা এসে রেজিস্ট্রেশন করে 10-15 বছর আগে একটা জাতীয় মানবাধিকার সোসাইটি করেছেন। 24 বছর না, বয়স কত বছর সেটা এখন উনি বলবেন। 24 বছর আগে উনি খুব অল্প ইচিরে পাকা, উনি কিন্তু ইচিরে পাকা, উনি অনেক অল্প বয়সে একটা জাতীয় মানবাধিকার সোসাইটি করেছেন। উনি যেই বয়সে এটা করেছেন সেই বয়সে আমি এটা কল্পনাই করতাম না। আমি সেটার নাম কিনা জানতাম, নাম
ওই জাতীয় সংগঠনের নামও উচ্চারণ করতে পারতাম না, জাতীয় বা মানবাধিকার কি ওটা নিয়েও ভাবতে পারতাম না। মানবাধিকার সেটাই। আমাকে অন্তত 5 মিনিট কথা বলতে দেওয়া উচিত। যদি 5 মিনিট কথা বলতে না দেওয়া হয় তাহলে বুঝতে হবে আমার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমি 5 মিনিটে বেশি কথা বলছি। আমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এটা একটা ওপেন স্টেজ, প্রত্যেকের এখানে আসার রাইট আছে। যদি কাউকে ওই গেটে আটকে দেওয়া হয়, যদি তার ড্রেস আর ভালো না হয় এবং তাকে আটকে দেওয়া হয়, সেটাও মানবাধিকার লঙ্ঘিত হয়। মোট কথা, অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে একটা মানুষের চাহিদার কোনো কিছু যদি কেউ আটকে দেওয়া হয়, সেটাও মানবাধিকার লঙ্ঘিত হয়। আমার ছেলে এ লেভেলে 1.5 পেয়েছে, কোনো ইউনিভার্সিটি ভর্তি নেবে না। তাহলে কি আমার ছেলে কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সুযোগ পাবে না? পাবে কিনা? ইংলিশ মিডিয়ামে পড়তো, ফার্মের মুরগি। ও লেভেলে ভালো রেজাল্ট ছিল, এ লেভেলে খারাপ, কোথাও অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই। নজরুল ইসলাম তামিজি সাহেবকে বললাম, আমার যিনি বউ, তুমি তো এত অধ্যাপককে চিনো, এত প্রফেসরকে চিনো, এত এত জ্ঞানী মানুষকে চিনো, উনি তো ফেল করতে, ওরে তো ভর্তি করতে হবে। আমি ডক্টর নজরুল ইসলাম তামিজি সাহেবকে বললাম, কারণ আমি কখনো কারোর সাথে ডিরেক্ট যোগাযোগের চেষ্টা করি না। মিশকাত সাহেবও পরিচিত আমার, কারণ নজরুল ইসলাম তামিজি সাহেবের মাধ্যমেই। আমার ছেলেকে যদি রাষ্ট্র ভর্তি করতে না পারে, এটাও আমি মনে করি একটা মানবাধিকার লঙ্ঘন। আমি জানি না অন্য কোনো ইউনিভার্সিটি করে কিনা। উনি 10 মিনিটে করে দিয়েছেন এবং ডিসকাউন্ট দিয়ে করে দিয়েছেন। আমি ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। উনি আমার ম্যাগাজিনটা দেখে বলেছিলেন, এরকম ম্যাগাজিন ইউরোপ আমেরিকাও করে না, আপনি বাংলাদেশের একজন মানুষ এরকম একটা ম্যাগাজিন করেছেন, আমাকে আপনি আপনার ম্যাগাজিনের উপদেষ্টা করেন। আমারও একটা কৃতজ্ঞতা বোধ আছে। আমি পরের দিনই আসে সিদ্ধান্ত নিলাম, যিনি প্রধান উপদেষ্টা ছিলেন তাকে আমি প্রধান পৃষ্ঠপোষক করলাম, আর স্যার যিনি আছেন মিশকাত সাহেব, ওনাকে আমি প্রধান উপদেষ্টায় নিয়ে আসলাম। আমি উপদেষ্টা করিনি, প্রধান উপদেষ্টা নিয়ে আসলাম। কারণ যোগ্য মানুষকে যোগ্য আসন দিতে হবে। যদি যোগ্য মানুষকে